ঠিক আছে, তোমাদের ক্লাস কবে থেকে শুরু হয়েছে? ম্যাম প্র্যাকটিক্যাল ক্লাস জি জি জি, প্র্যাকটিক্যাল ক্লাস ম্যাম 16ই মার্চ থেকে শুরু হয়েছে ম্যাম। 16 মার্চ থেকে। জি ম্যাম। আচ্ছা, তোমাদের সাথে তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সাথে তো ফেস টু ফেস এখন দেখা করার সুযোগ নেই, অনলাইনে ক্লাস করতে হচ্ছে প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে। তো সবার সাথে পরিচিত হওয়া এখন সম্ভব না, মানে ইন্ডিভিজুয়ালি তোমাদের সাথে আমি শুধু আমার পরিচয়টাই দিচ্ছি। আমার নাম সিরাজুম মনিরা, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রোনমি, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। ইন্ট্রোডাকশনে এতটুকুই থাক, আমরা সরাসরি এমনিতেই 8 মিনিট লেট করে ফেলেছি যেহেতু সরাসরি আমরা এক্সপেরিমেন্টে চলে যাচ্ছি। আর শুরুর এক্সপেরিমেন্ট মানে পড়াশোনা শুরুর আগে আমি একটা জিনিস বলে নিচ্ছি যে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ইন দ্যাট কেস তোমরা তোমার হাতের কাছে যা আছে সেখানেই নোট ডাউন করে রাখো অথবা তোমার মাথায় রাখো। আমি এক্সপেরিমেন্টটা শেষ করার পরে তোমরা কোয়েশ্চেন করো, এটা আমাদের জন্য একটু সুবিধা হয় আর কি। ঠিক আছে? আর কেউ আনমিউট করো না এই সময়টাতে, আমি যতক্ষণ কথা বলবো। আর যা কোয়েশ্চেন লেকচারের শেষে করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি শুরু করছি। আমাদের আজকের এক্সপেরিমেন্টটা হচ্ছে ভায়াবিলিটি টেস্ট অফ সিড। ভায়াবিলিটি টেস্ট অফ সিডের প্রথম যে ওয়ার্ডটা আমাদেরকে বুঝতে হবে, সিড ভায়াবিলিটি। দ্যাট মিনস ভায়াবিলিটি, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা এসেছে যে ভায়াবল, মানে ভায়াবল এটার বাংলা হচ্ছে যে অ্যালাইভ, মানে জীবিত। ঠিক আছে, জীবিত। এখন একটা সিড জীবিত না মৃত, মানে অ্যালাইভ না ডেড, সেটা টেস্ট করাই হচ্ছে সিড ভায়াবিলিটি টেস্ট। তো এখানে একটা ডেফিনেশন যেটা বলা হচ্ছে যে একটা সিড, আমি বাংলায় বলছি তোমরা একটু বুঝে নাও। আমরা জানি একটা সিডে বিভিন্ন পার্টস থাকে, এমব্রায়ো থাকে, কটাইলিডন থাকে, অ্যান্ডোস্পার্ম থাকে। কটাইলিডন থাকে হচ্ছে তোমরা যদি ক্লাস করে থাকো, সিডের স্ট্রাকচার পড়ানো হয়েছে তোমাদের? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, সিডের স্ট্রাকচার যদি পড়ানো হয়, ইন দ্যাট কেস তোমরা জানো যে ডাইকটাইলিডন সিডের ক্ষেত্রে হচ্ছে ওখানে এমব্রায়ো থাকে, কটিলিডন থাকে। আর যদি মনোকট হয়, ইন দ্যাট কেস এমব্রায়ো থাকে, এমব্রায়োটাকে বলা হচ্ছে স্কুটেলাম। ইন কেস অফ মনোকট সিড স্কুটেলাম থাকে এবং অ্যান্ডোস্পার্ম থাকে। ঠিক আছে, এখন একটা সিডের বিভিন্ন স্ট্রাকচার এবং বিভিন্ন যে পদার্থ থাকে বা সাবস্টেন্স থাকে, ইনক্লুডিং এনজাইম সিস্টেম, মানে এখানে মেইনলি এনজাইম সিস্টেমটাই কাজ করবে আসলে। তো স্ট্রাকচার এবং এনজাইম সিস্টেম যেটা হচ্ছে সিডটাকে ক্যাপাবল করে কি জার্মিনেট করতে সাহায্য করে। এবং এখানে দুটো কন্ডিশন আছে, কন্ডিশন দুটো হচ্ছে অবশ্যই ফেভারেবল কন্ডিশন থাকতে হবে, আর সেকেন্ডলি হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ডরমেন্সি। তার মানে সিড ডরমেন্ট থাকা যাবে না, মানে নন ডরমেন্ট সিড হতে হবে। তোমরা ডরমেন্সি জানো কি না? ডরমেন্সি হচ্ছে সিডের একটা অবস্থা, সেই সময় সিড জার্মিনেট করে না কিন্তু সিডটা জীবিত থাকে, মানে অ্যালাইভ থাকে। একটা পিরিয়ড আছে, সেই এক এক সিডের ক্ষেত্রে এক এক রকম, কারো ক্ষেত্রে 1 সপ্তাহ, কোনো সিডের ক্ষেত্রে তোমার ধরো যে 2 মাস 3 মাস, কোনো সিডের 1 বছর। এটা হয়ে থাকে যে তার যে সিড, মানে সিড জার্মিনেশন, সিড যখন তার একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন থাকে, সেই কন্ডিশনটা যতক্ষণ না সে শেষ করছে, মানে তার ডরমেন্ট স্টেজটা যতক্ষণ না শেষ হচ্ছে, সে জার্মিনেট করবে না। এখন সিড যদি জার্মিনেশন না হয় তাহলে সিডটা জীবিত না মৃত এটা আমরা জানতে পারবো না। এই কারণে সিডটাকে নন ডরমেন্ট হতে হয়, তার মানে সেখানে ডরমেন্সি থাকা যাবে না। আর যে সিচুয়েশনে আমরা গ্রো করব বা সিডের জার্মিনেশন করব, সেটাকে অবশ্যই সিডের ফেভারেবল কন্ডিশন হতে হবে। এটাকে বলা হচ্ছে সিড ভায়াবিলিটি। সরি, এখন এখানে দেখো পরের যে এটা বলা হচ্ছে সিড ভায়াবিলিটি, এটা রেডিলি জার্মিনেশন হতে পারে অথবা জার্মিনেশন নাও করতে পারে। এটা জীবিত একটা জীবিত সাথে সাথে জার্মিনেট করতে পারে অথবা
নাও পারে, ডরমেন্ট কিন্তু জীবিত হয়, তাহলে সাথে সাথে সেটা জার্মিনেট করবে না, কিন্তু সেটা যে করবে। এই স্লাইডে বলা হচ্ছে যে সিড ভায়াবিলিটিটা কখন হাইয়েস্ট হয়, কারণ একটা সিডের ভায়াবিলিটি মানে কখন হাইয়েস্ট হবে। আমরা এখানে বলা আছে, দেখো রেড কালারে দেওয়া আছে কিনা, যে ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি, হারভেস্টিং ম্যাচুরিটি, স্টোরেজ ম্যাচুরিটি, এসব আছে। মানে এই ওয়ার্ডিং গুলা তো আমাদের অ্যাগ্রোনমির ক্ষেত্রে খুব বেশি, বা যে কোনো ক্রপের ক্ষেত্রে খুব বেশি ইউজ হয়ে থাকে। আমরা জানি সালোক মানে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় কি হয়, পাতায় খাদ্য তৈরি হয়ে থাকে। এই পাতায় তৈরি খাদ্যটা প্লান্টের বিভিন্ন পার্টে তোমার হচ্ছে ডিস্ট্রিবিউট হয়, এটাকে ড্রাই ম্যাটার পার্টিশনিং বলে। তোমরা কি আমার কথা বুঝতে শোনা যাচ্ছে? একজন রেসপন্স করো কথা। জি ম্যাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা জানি যে কি পাতা, সবুজ পাতায় যে ফটোসিনথেসিস প্রক্রিয়াতে খাবারটা তৈরি হয়, সেটা পাতা কিছু ইউজ করে, কিছু খাবার হচ্ছে রুটে যায়, কিছু খাবার দেখা যাচ্ছে বিভিন্ন শাখা প্রশাখা থাকে, বা যখন ফ্লাওয়ারিং হচ্ছে, যখন হচ্ছে সিড হচ্ছে, তো এই খাবারগুলি কি হয় বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যায়, এটাকে বলা হচ্ছে ড্রাই ম্যাটার পার্টিশনিং। ঠিক আছে, যখন এই খাবারটা আর মানে পার্টিশনিং হবে না, মানে পাতায় তৈরি খাবারটা আর কোথাও ডিস্ট্রিবিউটেড হবে না, বিশেষ করে দেখা যায় সিড পার্টটাতে, মানে সিড অংশ, ফ্রুট অংশটাতে আর ডিস্ট্রিবিউটেড হবে না, স্টপ হয়ে যাবে, সেই সিডের সেই অবস্থাটাকে বলা হচ্ছে যে ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি। মানে ফিজিওলজিক্যাল ম্যাচুরিটিতে ড্রাই ম্যাটার পার্টিশনিং আর হয় না, ও তখন যে খাদ্যের স্টোরেজটা থাকে সেটা সর্বোচ্চ হয়ে যায় সিডে, এটাকে বলা হচ্ছে ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি। তখন তোমার সিডে ময়েশ্চার পার্সেন্টেজ 20 থেকে 25% পর্যন্ত থাকতে পারে। তো সিড যখন ফিজিওলজিক্যাল ম্যাচুরিটিতে থাকবে, তখন সিডের ভায়াবিলিটিটা বেশি থাকবে, কারণ তখন সিডে যে খাবারের পরিমাণ আছে, কারণ আমরা জানি কি প্রত্যেক মানুষ বা যে কোনো প্রাণীর বেঁচে থাকার জন্য অবশ্যই খাদ্যের দরকার আছে। খাদ্যের রিজার্ভ যখন সর্বোচ্চ থাকবে, তার বেঁচে থাকার প্রবাবিলিটিটা বেশি, তার ইমিউনিটি সিস্টেমটা বেশ ভালো হয়। খাবারের পরিমাণ যখন ধীরে ধীরে কমতে থাকে, তার কি হয়, মানুষের ক্ষেত্রে যদি চিন্তা করো, সে দিনের পর দিন দেখা যাচ্ছে যে কম খাবার পাচ্ছে, তার কিন্তু জীবনী শক্তিটা ধীরে ধীরে কমতে থাকবে। সিডের ক্ষেত্রেও সেম, ফিজিওলজিক্যাল ম্যাচুরিটিতে সিড বেশি পরিমাণে খাবার রিজার্ভ রাখে, এই কারণে তার সিডের ভায়াবিলিটিটা মানে জীবিত থাকার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তারপর ফিজিওলজিক্যাল ম্যাচুরিটির পরে হারভেস্টিং ম্যাচুরিটি বা স্টোরেজ ম্যাচুরিটি যখন আসবে, তখন তোমার হচ্ছে সিডের ভায়াবিলিটিটা ধীরে ধীরে কমতে থাকে, কারণ সিডের যে স্টোরেজ ম্যাচুরিটিতে সবচেয়ে কম থাকে, কারণ হচ্ছে তখন সিডটা তো স্টোর অবস্থায় থাকে, কোনো খাবার সেখানে জমা হচ্ছে না, জমা না হওয়ার কারণে সিডের ভেতরে যে খাবার আছে, এমব্রায়োটাকে বাঁচিয়ে রাখার জন্য সেই এন্ডোস্পার্ম বলো অথবা কটিলিডন বলো, তার মধ্যে যে রিজার্ভ খাবার আছে সেটা বার্নিং হতে থাকে সিড এমব্রায়োকে শক্তি যোগানোর জন্য। এই কারণে ধীরে ধীরে সিড ভায়াবিলিটিটা ফিজিওলজিক্যাল ম্যাচুরিটির পরে কমতে থাকে। এখন তোমাদের ভাইবাতে কিন্তু এটা কোশ্চেন আসে যে সিড ফিজিওলজিক্যাল ম্যাচুরিটিতে কেন হাইয়েস্ট হয়, ফিজিওলজিক্যাল ম্যাচুরিটির পরে কেন, তারা সরি ফিজিওলজিক্যাল ম্যাচুরিটির পরে কেন ধীরে ধীরে সিডের ভায়াবিলিটি কমতে থাকে। তারপর ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি কি, হারভেস্টিং ম্যাচুরিটি কি। হারভেস্টিং ম্যাচুরিটি হচ্ছে সিডের যে কন্ডিশনে হারভেস্ট করা হয়ে থাকে, ওই সময় সাধারণত ময়েশ্চার পার্সেন্টেজ 12 to 14% থাকে ময়েশ্চার পার্সেন্টেজটা যখন হারভেস্ট করা হয়ে থাকে। আর স্টোরেজ ম্যাচুরিটি তোমার 8%, 7 to 8% ময়েশ্চার কন্টেন্ট থাকবে, কারণ যখন স্টোর করা হয় ময়েশ্চার পার্সেন্টেজ যদি বেশি হয়, তাহলে সেখানে ইনসেক্ট বা ডিজিজ অ্যাটাকটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
এগুলি তোমাদের ভাইবার কোশ্চেন আসলে। আর এই সিডের ভাইবিলিটিটা যে আমরা টেস্ট করব, এটার অবজেক্টিভস আছে একটা। সব অবজেক্টিভসটা হচ্ছে মেইনলি তোমার যে একটা সিড লটে বা সিড স্যাম্পল আমাদেরকে দেওয়া হয়েছে, সেই সিড স্যাম্পলের কতগুলো সিড জীবিত আছে এবং কতগুলি সিড মৃত, সেটাকে ডিটারমাইন করাই হচ্ছে সিড ভাইবিলিটি টেস্টের প্রধান উদ্দেশ্য। এখন এই সিড ভায়াবিলিটি ডিটারমাইন করার জন্য বিভিন্ন ধরনের মেথড ফলো করা হয়ে থাকে। এখানে 7টা মেথডের কথা বলা আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি সবগুলি মেথডের কথা বলবো না, আমি প্রথম 2টা মেথডের কথা বলবো। প্রথমটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড জার্মিনেশন টেস্ট, সেকেন্ড হচ্ছে টেট্রাজোলিয়াম টেস্ট, এটাকে বায়োকেমিক্যাল টেস্টও বলা হয়ে থাকে। তো প্রথম থেকে স্ট্যান্ডার্ড জার্মিনেশন টেস্ট করা হতো, বাট এটার একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে একটু আগে তোমাদের ডেফিনেশন আমি বলেছি যে সিটটা ভায়াবিলিটি কিনা, মানে ভায়াবল সিট কিনা, এটা জীবিত সিট কিনা, এইটা ডিটারমাইন করার জন্য সিটটাকে অবশ্যই নন ডরমেন্ট হতে হবে। কিন্তু জার্মিনেশন টেস্টের ক্ষেত্রে দেখা যায় কি অনেক সিট ডরমেন্ট অবস্থায় থাকে, কিন্তু সেই সিটগুলা তখন আমি যখন টেস্ট করব বা তোমরা যখন টেস্ট করবা, তখন সেই মানে যেহেতু তারা ডরমেন্সি পিরিয়ডে আছে, তারা কি করবে না, জার্মিনেট করবে না। যেহেতু জার্মিনেট করছে না, তাহলে আমরা কি ভেবে নেব যে সেটা জীবিত সিড না, মৃত সিড। তো এই লিমিটে, অথচ তারা কিন্তু ডরমেন্ট স্টেটের কারণে কি করছে না, জার্মিনেট করছে না, তারা জীবিত সিড। কিন্তু এই যে একটা লিমিটেশন, এই লিমিটেশনের কারণে জার্মিনেশন টেস্টটাকে এখন আর ইউজ করা হয় না। সবচেয়ে ওয়ার্ল্ড ওয়াইড এবং রিনাউন্ড যে টেস্টটা করা হয় সেটা হচ্ছে টেট্রাজোলিয়াম টেস্ট, এটাকে বায়োকেমিক্যাল টেস্ট বলা হয়। এখানে টেট্রাজোলিয়াম সল্ট নামে একটা সলিউশন কেমিক্যাল ইউজ করা হয়ে থাকে, এই কারণে এটাকে বলা হচ্ছে টেট্রাজোলিয়াম টেস্ট। এখন টেট্রাজোলিয়াম টেস্টে কি কি অ্যাপারেটাস দরকার হয়, যে কোনো একটা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করতে গেলে অবশ্যই অ্যাপারেটাসের দরকার হয়। আর যেহেতু এটা অ্যাগ্রোনমির এক্সপেরিমেন্ট, খুব বেশি জটিল কেমিক্যাল অথবা হচ্ছে ইনস্ট্রুমেন্টের ইউজ করা হয় না, খুবই সিম্পল। যে অবশ্যই যেহেতু আমরা সিড টেস্ট করছি, একটা সিড স্যাম্পল লাগবে। তোমাদেরকে যখন প্র্যাকটিক্যাল ক্লাসে সরাসরি দেখানো হবে প্র্যাকটিক্যালি, তখন দেখবা যে গ্রাম সিড, মানে আমরা যে ছোলা খেয়ে থাকি, সেই সিডগুলা ইউজ করবে সিড স্যাম্পল হিসেবে। পেট্রি ডিশ লাগবে সিডগুলিকে রাখার জন্য বা কেমিক্যাল রাখার জন্য, কেমিক্যাল ঢেলে ওখানে সিড রাখার জন্য। সিসার্স বা নাইফ লাগবে। এক্সপেরিমেন্টের শেষে আমরা যখন অবজারভেশন করব, অবজারভেশনের আগে সিডটাকে নাইফের মাধ্যমে কাটতে হয়, ঠিক আছে, কেটে তারপরে ম্যাগনিফাইং গ্লাস দ্বারা অবজার্ভ করতে হয়। তোমাদের প্রসিডিউরটা আমি পরে দেখাবো। তারপর ড্রপার বা বোতল, এই বোতলের মধ্যে থাকবে হচ্ছে টেট্রাজোলিয়াম সলিউশন, আর ড্রপারের মাধ্যমে সলিউশনটা নিয়ে সিডের উপরে আর কি দেওয়া হয়। আর টেট্রাজোলিয়াম সল্ট বা সলিউশন তো অবশ্যই লাগবে। এখানে দেখো টেট্রাজোলিয়াম সল্ট বা সলিউশনের বলা হচ্ছে 0.1 থেকে 0.5% সলিউশন ইউজ করা হয়ে থাকে। প্রসিডিউরে যাওয়ার আগে আমি তোমাদের আরেকটা স্লাইড দেখাই। এখানে ছিল গ্রাম সিড, তোমরা অবশ্য সবাই দেখে থাক, মানে চিনো গ্রাম সিড, ছোলা সবাই খায়। এই যে গ্রাম সিডের বিভিন্ন পার্ট, তোমরা যদি কার্সরটা দেখতে পারো, কার্সর যদি দেখা যায়, দেখো যে এখানে বিভিন্ন লেবেলিং করা আছে যে কোন পার্টটাকে কি বলা হচ্ছে। এই যে আমার যেখানে কার্সরটা রেখেছি, এখানে হচ্ছে তোমার এমব্রায়োর রেডিকেল পার্টটা আছে, এই পাশে দেখো, এই পাশে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে সিড কোট। দেন এখানে এমব্রায়োর রেডিকেল পার্টটা, যে পার্টটা বাইরের দিকে বের হয়ে থাকে একটু শার্প হয়ে, সেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে রেডিকেল পার্ট, এটা হচ্ছে এমব্রায়োর পার্ট। যে কটিলিডন গুলি আছে, মানে বীজ থাকে, পাতাগুলি সেটা ভেতরের দিকে থাকে। রেডিকেল, এইটুকু দেখে রাখো। এখন আমরা প্রসিডিউরে দেব। প্রথমে কি করতে হবে, সিডটাকে ওভারনাইট সোকিং করতে হবে, ওভারনাইট ওয়াটারে সোকিং করতে হবে। ম্যাম এটা স্ক্রিনটা করার জুম কারণ, করেন। আচ্ছা দেখো, সিডটাকে ওভারনাইট ওয়াটারে সোকিং করতে হবে, এটার একটা কারণ আছে।
কারণ আমরা বলেছি কি এখানে একটা এনজাইম সিস্টেম ইনক্লুড হবে, আর এনজাইম সিস্টেমটা ওয়াটার ছাড়া এটা কিন্তু অ্যাক্টিভেট হয় না। তো এনজাইম সিস্টেমটাকে অ্যাক্টিভেট করার জন্য অবশ্যই সিডটাকে সারা রাত ধরে পানিতে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার কারণে দুইটা কাজ হবে, একটা হচ্ছে যে সিড কোডটা যে আছে সেই সিড কোডটা সোয়ালেন হবে, কটিলিডেন গুলো সোয়ালেন হবে এবং এনজাইম সিস্টেমটা হচ্ছে অ্যাক্টিভেট হবে। তারপর আমরা সিড কোডটাকে কি করব, সোলার যে সিড কোড আছে সেই সোলার সিড কোডটাকে আমরা রিমুভ করে দিব। রিমুভ করার কারণ হচ্ছে যে এমব্রায়োটা, কারণ যে টেট্রাজোনিয়াম সল্ট সলিউশন আমরা ইউজ করব এমব্রায়োকে সেই সলিউশনের সংস্পর্শে আসতে হবে, তা না হলে আমরা রেজাল্টটা পাবো না। যদি সিড কোড থাকে তাহলে সেটা তো সংস্পর্শে আসতে পারবে না, সেই কারণে সিড কোডটাকে রিমুভ করতে হবে। সিড কোড রিমুভ করার পরে আমরা পেট্রি ডিশের মধ্যে টেট্রাজোলিয়াম সল্ট নিব সলিউশন, এবং সেখানে সিড গুলাকে ডুবিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। এখানে টাইম নির্দিষ্ট একটা সময় আছে, ঘড়ি ধরে করতে হবে, স্টাইলে দেখাচ্ছে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা যখন হয়ে যাবে তখন সিড গুলিকে আমরা খুব দ্রুত সেই সলিউশন থেকে উঠিয়ে ডিস্টিল ওয়াটার দিয়ে খুব দ্রুত ধুয়ে ফেলবো, যতক্ষণ পর্যন্ত না সলিউশনটা ভালোভাবে সরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা ধুয়ে ধুয়ে থাকবো। তারপরে সিটটাকে আমরা সিজার বা নাইফ দিয়ে কাটবো, কাটার পরে সেটাকে ম্যাগনিফাইং যে গ্লাস আছে সেটার ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে সেটাকে আমরা অবজার্ভ করব। এটা হচ্ছে টোটাল প্রসিডিউর। ম্যাম এখন বাফারিং হচ্ছে অনেক। প্রসিডিউরের ম্যাম কথা ম্যাম প্রসিডিউরটা কথা ভালোভাবে কেটে আসতেছে বললাম, অনেক কিন্তু ম্যাম। এটা আসলে ভিতরে কি হচ্ছে, এমব্রায়োর সাথে টেট্রাজোলিয়াম সল্টের কি রিঅ্যাকশন হচ্ছে, কি কারণে কালার দেব, এটা সিড ভায়াবল না নন ভায়াবল, এটা কিভাবে দেখে বুঝবো, এটা আমরা পরের স্লাইডে দেখব। এটা স্ট্রাকচার তোমাদের দেখিয়েছি। আগের কথা কি বোঝা গেছে? ম্যাম আরেকটা বলেন একটু, বাফারিং করছিল বোঝা গেছে না পুরোপুরি। ম্যাম শেষের 2 পয়েন্ট থেকে ম্যাম আবার বলেন। ম্যাডাম সবকিছু বুঝিনি। জি ম্যাডাম, আজকে নেটওয়ার্কের সমস্যা বেশি হইতে, ইলেকট্রিসিটির কারণে হয়তো বা। নাই ম্যাম ওই প্রসিডিউর। প্রসিডিউরটা ম্যাম শেষের দিকের গুলো একটু বলেন ম্যাম। ও আচ্ছা, আমি প্রথম থেকে বলছি আবার যে সিডটাকে আমাদেরকে ওভারনাইট হচ্ছে পানিতে ভিজিয়ে রাখতে হবে যেন সিড কোডটা নরম হয়ে যায়, এবং হচ্ছে তোমার এমব্রায়োতে যে এনজাইম সিস্টেম আছে সেটা যেন অ্যাক্টিভেট হয়, এই কারণে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সেকেন্ডলি হচ্ছে সিড কোডটাকে রিমুভ করতে হবে যেন এমব্রায়োটা বাইরে বের হয়ে থাকে, কারণ রিয়েকশন টেট্রাজোলিয়াম সল্টের যে সলিউশন আছে সেটা রিয়েকশন হবে এমব্রায়োর সাথে। যদি সেটা এক্সপোজ না থাকে তাহলে রিয়েকশনে যেতে পারবে না, সিড কোডকে তোমার ভ্যাদ করে ভিতরে এমব্রায়োর ভিতরে সেই সলিউশনটা যেতে পারবে না, এই কারণে সিড কোডটাকে খুব ভালোভাবে রিমুভ করতে হবে। তো থার্ড যেটা হচ্ছে সিড কোড রিমুভ করার পরে সেই সিডগুলিকে টেট্রাজোলিয়াম সল্টের যে সলিউশন আছে সেখানে 2 ঘন্টা, মানে এক্সাক্ট 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, ডুবিয়ে রাখতে হবে। 2 ঘন্টা পরে আমরা সাথে সাথে সিডগুলি উঠায় নিয়ে ডিস্টিল ওয়াটার দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিব যেন সেখানে কোনো টেট্রাজোলিয়াম সল্টের সলিউশন না থাকে আর। তারপরে এটাকে আমরা নাইফের মাধ্যমে কাটবো, 2 ভাগ করব। ভাগ করার পরে যে ম্যাগনিফাইং গ্লাস আছে সেটার মাধ্যমে আমরা অবজার্ভ করব যে আসলে কি হয়েছে। এখন এমব্রায়োর সাথে টেট্রাজোলিয়াম সল্টের যে সলিউশনের যে রিঅ্যাকশন আছে, রিঅ্যাকশন হয়ে সেখানে কি হয় এবং সেটার ফলে কি ধরনের রেজাল্ট হচ্ছে বা কি কালার ডেভেলপ হচ্ছে বা কি দেখে আমরা বুঝতে পারবো সিডটা অ্যালাইভ না ডেড, এটা আমরা যে প্রসিডিউরের মাধ্যমে জানতে পারবো সেটাকে আমরা মেকানিজম বলছি অথবা প্রিন্সিপালস অফ টেট্রাজোলিয়াম টেস্ট বলছি।
তো টেট্রাজোলিয়াম টেস্টের মেইন কাজই হচ্ছে এমব্রায়োতে যে ডেড টিস্যু আছে বা ভায়াবল টিস্যু বা লিভিং সেল আছে সেগুলোকে ডিস্টিংগুইশ করা, মানে পার্থক্য করা। এবং এটা করা হয় হাইড্রেটেড স্টেটে, কারণ আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে এটা পানিতে ভিজিয়ে রাখা হয়, তখন এটা সেখানে পানি থাকে, এমব্রায়োতে পানি থাকে, পানি থাকাটাকে বলা হচ্ছে হাইড্রেটেড স্টেট। আর এনজাইম যখন এমব্রায়োতে অ্যাক্টিভ হয়ে যাবে তখন সেখানে রেসপিরেশন হবে, রেসপিরেশন শুরু হবে। এই দুইটার উপর ভিত্তি করেই এই টেট্রাজোলিয়াম টেস্টটা তোমার কন্ডাক্ট করা হয় বা হয়ে থাকে। এখন এনজাইমের ভিতর এমব্রায়োর ভিতরে বিভিন্ন ধরনের এনজাইম আছে, যেমন প্রোটিয়েজ এনজাইম, অ্যামাইলেজ এনজাইম, দেন লিপেজ এনজাইম। কিন্তু সব ধরনের এনজাইমের মধ্যে ডিহাইড্রোজেনেজ যে এনজাইমটা আছে এটা সাধারণত মেইনলি আসলে যে টেট্রাজোলিয়াম যে আমাদের টেস্ট এটার মেইন টার্গেট, এই এনজাইমটাই কাজ করবে। ঠিক আছে, সিডটা ভায়াবল মানে জীবিত না মৃত এটা ডিটারমাইন করার জন্য। তো ডিহাইড্রোজেনেজ এনজাইমটা এমব্রায়োর সাথে রিঅ্যাকশন করবে। এমব্রায়োর ভিতরে যে বিভিন্ন কার্বোহাইড্রেট, প্রোটিন বা লিপিড থাকে এগুলির সাথে রিঅ্যাকশন করবে। রিঅ্যাকশন করার কারণে সে হাইড্রোজেন এবং ইলেকট্রন রিলিজ করবে। ডিহাইড্রোজেনেজ এনজাইম কি দিবে? হাইড্রোজেন এবং ইলেকট্রন রিলিজ করবে। এই ইলেকট্রন এবং হাইড্রোজেনটা রিসিভ করবে হচ্ছে টেট্রাজোলিয়াম সল্ট। এই টেট্রাজোলিয়াম সল্টটা তোমার হচ্ছে নরমালি দেখতে অক্সিডাইজড অবস্থায় থাকে, কালারলেস অবস্থায় থাকে। ঠিক আছে, হাইড্রোজেন এবং ইলেকট্রন গ্রহণের পূর্বে টেট্রাজোলিয়াম সল্ট কি অবস্থায় থাকে? অক্সিডাইজড এবং কালারলেস অবস্থায় থাকে, এটার কোনো কালার থাকে না। কিন্তু টেট্রাজোলিয়াম সল্ট যখন হাইড্রোজেন এবং ইলেকট্রনকে গ্রহণ করবে সেটা রিডিউসড হয়ে যাবে। আমরা জারণ বিজারণের ডেফিনিশন ইন্টারমিডিয়েটে পড়ে এসেছি বা 1-1-এও পড়ানোর কথা এগ্রিকালচারাল কেমিস্ট্রি, যেটা যে হাইড্রোজেনের সংযোগ হচ্ছে বিজারণ আর কি হাইড্রোজেনের বিয়োজন হচ্ছে জারণ, আমরা এটা বলে থাকি। এখানে যেহেতু টেট্রাজোলিয়াম সল্টের সাথে হাইড্রোজেন যোগ হচ্ছে এবং ইলেকট্রন যোগ হচ্ছে, এই ক্ষেত্রে আমরা এটা কি বলছি, এটা রিডিউসড হয়ে যায়, মানে বিজারিত হয়ে যে একটা নতুন কম্পাউন্ড তৈরি করে, সেটার নাম হচ্ছে ফরমাজেন। এই ফরমাজেনের কালারটা হচ্ছে রেড কালার। এই রেড কালারটাই এই রেড কালারটা হচ্ছে তোমার ইন্ডিকেটর যে সিডটা জীবিত না মৃত, এটা বোঝানোর জন্য। এবং এটা যেহেতু ইনসলিবল হয়, এটা ইনসলিবল হওয়ার কারণে খুব সহজেই মানে দেখা যায়, এটা ভিজিবল হয়। এখানে একটা রিঅ্যাকশন হয়, রিঅ্যাকশনটা তোমাদেরকে দেখো। টেট্রাজোলিয়াম যে সল্ট এটার কেমিক্যাল নেম হচ্ছে 2,3,5 ট্রাইফিনাইল টেট্রাজোলিয়াম ক্লোরাইড, আর NaDH টা হচ্ছে ডিহাইড্রোজেনেজ এটা যখন এমব্রায়োর সাথে রিঅ্যাকশন করবে তখন সে হাইড্রোজেন এবং দুটি ইলেকট্রন আবার শুরু হয়ে গেল, হাইড্রোজেন এবং ইলেকট্রন রিলিজ করছে। তখন এই টেট্রাজোলিয়াম সল্ট এই দুইটা ইলেকট্রন এবং হাইড্রোজেন রিসিভ করে সে তৈরি করছে। এই কেমিক্যাল রিঅ্যাকশন বা এই যে প্রিন্সিপালটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের একদম পরীক্ষার জন্য। এটা প্রায় সব পরীক্ষাতেই থাকে, ক্লাস টেস্টেও থাকে, ফাইনালেও থাকে। ঠিক আছে, যখন প্রিন্সিপাল আসবে তোমাদেরকে এই স্লাইডটা যা লেখা আছে এটা লিখতে হবে এবং সাথে এই রিঅ্যাকশনটা দিতে হবে। রিঅ্যাকশন না দিলে মার্কস পাবা না। ঠিক আছে, এখন অবজারভেশন কি হয়, তাহলে ওখানে আমরা বলতেছি যে ফরমাজেন গঠন হচ্ছে। তো আমরা কখন লিভিং সিড বলবো, কখন ডেড সিড বলবো? যে রেড কালার এমব্রায়োতে যদি রেড কালার হয় তাহলে সেটা হবে লিভিং সিড। আমি কিন্তু বারবার একটা ওয়ার্ড বলছি, এমব্রায়োতে কিন্তু আরো পার্ট আছে, পার্মাটিলিডন আছে, এগুলি কিন্তু না। এমব্রায়ো যখন হবে তখন সেটাকে আমরা লিভিং সিড বলবো। আর যখন এমব্রায়ো কালার হবে না তখন সেটা ডেড সিড হবে। এমব্রায়ো বাদ দিয়ে কটাইলিডন অথবা এন্ডোস্পার্ম যদি কালার হয় সেটাও ডেড সিড। শুধুমাত্র এমব্রায়ো কালার হলেই সেটাকে আমরা লিভিং সিড বা ভায়াবল সিড বলবো। এমব্রায়ো বাদ দিয়ে অন্য কোনো পার্ট কালার হলেও সেটাকে আমরা ডেড সিড বলবো। ঠিক আছে, এখন আমাদেরকে একটা ক্যালকুলেশন করতে হবে, কারণ আমাদের তো একটা সিডের পরিমাণ দিবে, যে সিডের মধ্যে কতগুলা সিড ভায়াবল এবং কতগুলা সিড
নন ভায়াবল, মানে কতগুলো সিট জীবিত, কতগুলো সিট মৃত। তো সাপোজ আমাদের যখন তোমরা ডিপার্টমেন্টে করবো 10টা বা 15টা সিট দিবে, টোটাল 10টা বা 15টা সিট থেকে কতগুলা সিট তুমি জীবিত পেয়েছো, এটার পার্সেন্টেজটাই হবে যে ভায়াবল সিটের পার্সেন্টেজ। তার মানে ধরো যে 15টার মধ্যে 10টা পাইলা, তাহলে 10 ডিভাইডেড বাই 15 ইন্টু 100 ক্যালকুলেশন করে যা আসবে তোমার ওই টোটাল সিটের ভায়াবিলিটি হবে, পার্সেন্ট ভায়াবিলিটি। দেন আসে এটা কিছু প্রিকশন আছে, আমাদেরকে অবশ্যই কিছু প্রিকশন মেনটেন করতে হবে। প্রথম যেটা বলছিলাম যে 2 ঘন্টা ভিজিয়ে রাখার পরে সিটটাকে তুলে, কে ফোন দিল রে বাবা, জি ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম ক্লাস ম্যাডাম ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে আপনাকে ফোন দিচ্ছি। জি জি ঠিক আছে। হ্যাঁ, আমাদের কিছু প্রিকশন মেনটেন করতে হবে। প্রিকশন গুলি হচ্ছে যে আমরা 2 ঘন্টা যখন সিটটাকে ভিজিয়ে রাখবো টেট্রাজোডিয়াম সল্টে, 2 ঘন্টা পরে উঠানোর সাথে সাথে সেকেন্ড হচ্ছে যেটা যে ম্যাগনিফাইং গ্লাস দ্বারা অবজার্ভ করতে হবে। অসময় দেখা যাচ্ছে যে এমব্রায়োতে খুব ক্ষুদ্র একটা পার্ট, খুব ছোট একটা অংশ তোমার কালার হচ্ছে, কিন্তু সেটা দেখা যে ম্যাগনিফাইং গ্লাস দেখি সে দৃষ্টিগোচর হবে, দেখা যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে হয় মানে সূর্যের আলো বা কথা বলি, এগুলির উপস্থিতিতে আমরা যে রিয়েকশনটা চাচ্ছি সেটা না হয়ে অন্য একটা রিয়েকশন হয়ে যাবে। হয়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের ফরমাজেন গঠন করার কথা, ফরমাজেন গঠন না করে সে ফরমাজেন ভেঙে যে অন্য কোনো একটা কম্পাউন্ড তৈরি করে ফেললো। তো ইন দ্যাট কেস আমরা কিন্তু আমাদের টার্গেট যে রেজাল্ট বা যে রেজাল্টটা আমরা চাচ্ছি, রেজাল্ট আমরা পাবো না। তো ইন দ্যাট কেস এটাকে আমরা সম্পূর্ণ এক্সপেরিমেন্টটা বা কেমিক্যাল রিয়েকশনটা ডার্ক কন্ডিশনে করতে হবে। আর পরের দুটা খুবই মানে ইজি, ওটা তোমরা দেখলেই পারবা। তবে আরেকটা জিনিস তোমাদেরকে যখন প্র্যাকটিক্যালি তোমরা ল্যাবে করবা, সিড কোডটা যখন রিমুভ করবা খুব সাবধানে করতে হবে, যেন এমব্রায়ো কোনো ক্ষতিগ্রস্ত না হয়। কারণ এমব্রায়ো যদি ভেঙে যায় তাহলে তোমার ওই সিডটাই নষ্ট, ওই স্যাম্পলটাই নষ্ট হয়ে যাবে, তুমি ওটাকে আর এক্সপেরিমেন্টের কাজে ইউজ করতে পারবে না। তো এটা খুবই সাবধানে আর কি মেনটেন করতে হবে। এখন ম্যাডাম তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো। ম্যাডাম যেটা বললেন যে এমব্রায়োর মধ্যে যদি খুব সামান্য পরিমাণ অংশ মানে রঙিন হয়, তাহলে হুম হুম, ওইটাকে জীবিত হিসেবে ধরা হবে? হ্যাঁ সেটা জীবিত সিড, সেটা জীবিত সিড। মানে এমব্রায়ো কালার হলে সেটা জীবিত সিড। এখন এমব্রায়ো যদি কালার না হয় সেটা জীবিত সিড হবে না, মানে ভায়াবল সিড হবে না। এমব্রায়ো যদি ম্যাম রেড না হয়, রেড না হয় সেটা ডেড সিড, সেটা আর জার্মিনেশন হবেই না, তোমার কখনোই জার্মিনেশন হবে না। ওটা তোমার অন্য পারপাজে তুমি খেয়ে ফেলতে পারো। যে ধরো যে সিড স্যাম্পলে তোমার হচ্ছে বা সিড লটে ডেড সিডের পরিমাণ বেশি, সেটা তুমি মানে এগ্রিকালচারাল প্রোডাকশনের কাজে ইউজ করতে পারবে না, কিন্তু অন্য পারপাজে ইউজ করা যাবে। সেটা খাবার হিসেবে ইউজ করা যাবে, বা বিভিন্ন ওই সিড গুলাকে সরাসরি, বিশেষ করে রাইসের কথাই যদি ধরো, সেখান থেকে ভাত করে খেতে পারবা, অথবা বিভিন্ন প্রসেস করে অন্যান্য খাবার তৈরি করে খেতে পারবা, এই পারপাজে ইউজ করা যাবে। কিন্তু ওই সিডটাকে তুমি প্রোডাকশনের কাজে, মানে ধান থেকে যে ধান হয় সেটার কাজে ইউজ করতে পারবা না। এখন আর কোনো ম্যাম ড্রাই কোশ্চেন? ম্যাটার পার্টিশনিং বলছিলেন, ড্রাই ম্যাটার পার্টিশনিং ওটা জি জি জি, এটা কি? ম্যাম? আচ্ছা আমাকে একজন ক্লিয়ার করো, আমি একজনের আনসার আগে দিই। একজন বলে যে ড্রাই ম্যাটার পার্টিশনিংটা কি। ড্রাই ম্যাটার পার্টিশনিং হচ্ছে যে পাতায় যে খাবারটা তৈরি হচ্ছে সেই খাবারটা বিভিন্ন স্টোরেজ অর্গান আছে, যেমন পাতায় কিছু ধরো যে খাবার, জীবনে বেঁচে থাকার জন্য তো সবারই খাবার দরকার হয়, পাতার একটা খাবার দরকার, এনার্জি দরকার হয়, এনার্জিটা আসে খাবার থেকে, যে পাতাকে বেঁচে থাকতে হবে। রুটকে তার কাজ করতে হবে, তার জন্য তার এনার্জির দরকার, সেই এনার্জি আসে কোথা থেকে? খাবার থেকে। কিন্তু খাবারটা তৈরি হচ্ছে কোথায়? একমাত্র পাতাতে তৈরি হচ্ছে। এই পাতাতে যে ফটোসিনথেসিসের মাধ্যমে খাবারটা তৈরি হয়,
তৈরি হওয়ার পরে বিভিন্ন স্টোরেজ অর্গান, যেমন বাকল, রুট বা ফ্রুট বলতে পারো, সিড বলতে পারো, তো এইগুলাতে যে ভাগ হয়ে যায়, এই ভাগটাকে বলা হচ্ছে ড্রাই ম্যাটার পার্টিশনিং। পার্টিশনিং মানে ভাগ হয়ে যাওয়া, অনুপাত অনুসারে ভাগ হয়ে যাওয়া। এখন আরো কোনো কোশ্চেন? ম্যাম সাথে জি সাথে জি, হচ্ছে ওই ভাইবিলিটি কমতে থাকে, এটা বলছিলেন, ওটা আসলে বুঝতে পারি নাই। ভায়াবিলিটি কেন কমতে থাকে? জি ম্যাম। আচ্ছা, আমরা প্রথমে বলেছিলাম যে এটা ফিজিওলজিক্যাল ম্যাচুরিটিতে ভায়াবিলিটিটা সবচেয়ে বেশি থাকে। এখন আমাদেরকে বুঝতে হবে যে ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি বিষয়টা কি। যে ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি সিডের ওই অবস্থা যখন সিডে সর্বোচ্চ পরিমাণ খাদ্য মজুদ থাকে। তোমরা মিউট করে দাও, একজনের সমস্যা হচ্ছে, মিউট করে দাও। আচ্ছা ম্যাম, ড্রাই ম্যাটার পার্টিশনিং বন্ধ হয়ে গেলে ওই অবস্থাকে ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি বলা যেতে পারে না? আমি সেটাই বলছি তোমাকে, ড্রাই ম্যাটার পার্টিশনিংটা যখন বন্ধ হয়ে যাবে সেটাকেই আমরা ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি বলছি, কারণ তখন সিডে হচ্ছে সর্বোচ্চ পরিমাণ খাবার মজুদ থাকে। এই কারণে হচ্ছে এই কারণেই বলা হয় যে সিডের ভায়াবিলিটিটা তখন বেশি থাকে। কিন্তু দিন যত থাকবে সিডে কি আর খাবার যাবে? ফিজিওলজিক্যাল ম্যাচুরিটির পরে কি সিডে খাবার যাচ্ছে? যাচ্ছে না। যেহেতু যাচ্ছে না, কিন্তু সিডটাকে তো বেঁচে থাকতে হবে, তখন সে কি করে, তার যে রিজার্ভ ফুড আছে, সেই রিজার্ভ ফুডটা সে ইউজ করতে থাকে। তখন তো তার খাবারের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে, আর খাবারের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকলে তার ভায়াবিলিটিটাও তো কমতে থাকবে, কারণ তার শক্তি তো কমতে থাকে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? ম্যাম এই টেস্টটা কি শুধুমাত্র ম্যাম, জি জি, ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি যখন কোনো সিডে আসবে তখন ওই সিডটা কি বপন করলে পারে সেটার অঙ্কুরোদ্গম হবে, নাকি হারভেস্টিং ম্যাচুরিটিতে বপন করার লাগবে? না, তখন অঙ্কুরোদ্গম হবে না, কারণ তোমার হারভেস্টিং ম্যাচুরিটিতে করলেও হবে কিনা এটাও সন্দেহ, কারণ তোমাকে বললাম একটা সিডের নির্দিষ্ট ওই যে ডরমেন্সি পিরিয়ড, যেটা একটা সিডের তোমার হারভেস্টিং এর সাথে সাথেই তোমার হচ্ছে জার্মিনেট করবে না, কারণ তার একটা ফিজিওলজিক্যাল ভিতরের কিছু ইন্টারনাল ব্যাপার আছে, যে আমি এত দিনের আগে আমাকে যতই ফেভারেবল কন্ডিশন দেখ আমি জার্মিনেট করব না, ঠিক আছে? ওই অবস্থাটা না কাটা পর্যন্ত সে জার্মিনেট করবে না। কিন্তু এটা বিভিন্ন সিডের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, কারো কোনো সিডের 7 দিন থাকে, কোনো সিডের 1 বছর পর্যন্ত থাকে, বা তারও বেশি থাকতে পারে, ঠিক আছে? ম্যাম এই টেস্টটা কি শুধুমাত্র ডাইকোটসিডের ক্ষেত্রে নাকি মনোকোটসিডের ক্ষেত্রে হতে পারে? সকল সিডের ক্ষেত্রে হতে পারে, কিন্তু তোমার ডাইকটটা দেখানো হয় কারণ এটা তো তোমার এমব্রায়োটা কি যেন বলে, খুব এমব্রায়োর পার্টটা একটু বড় থাকে, দেখা যায়। কিন্তু রাইসের ক্ষেত্রে হবে কি, তোমার স্কুটেলামটা খুব ছোট থাকে, তো তখন একটু ঝামেলা হয় দেখাটা। তোমাদের সহজ করার জন্য ডাইকটটা নেওয়া হয়েছে। ওকে ম্যাম। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলছি এখান থেকে কি কি কোশ্চেন থাকে। সিডের ভায়াবিলিটি শুনে নাও, আমি একবারই বলবো। সিডের ভায়াবিলিটির ডেফিনেশনটা আসে, এটার অবজেক্টিভ আসে, একটাই অবজেক্টিভ, ঠিক আছে? দেন এই লিস্টটা আসে, যে কি কি লিস্টের মাধ্যমে, মানে কি কি মেথডের মাধ্যমে আমরা ভায়াবিলিটি টেস্ট করতে পারি, এই লিস্ট আসে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট। দেন আসে এই প্রসিডিউরটা আসে, এই প্রসিডিউর আসে, এই প্রিন্সিপালও আসে, যে প্রিন্সিপাল অফ টেট্রাজোলিয়াম টেস্ট, এই প্রিন্সিপালও পরীক্ষাতে আসে। এই প্রিন্সিপাল আসলে এই লেখাটুকু লিখতে হবে আর এই ইকুয়েশনটুকু দিতে হবে, ঠিক আছে? দেন তোমাদের এখানে প্রিকুয়েশনটাও আসে, এই এক্সপেরিমেন্টে সবই ইম্পর্টেন্ট। এই প্রিকুয়েশন অনেক সময় চায় যে আসলে কি। জি, হ্যালো, আচ্ছা মিস, ভায়াবিলিটি কত হয়, মানে হাইয়েস্ট ভায়াবিলিটি? হাইয়েস্ট ভায়াবিলিটি এটা ডিপেন্ড করবে তোমার সিড লটের উপরে। এখন এটা সর্বোচ্চ কতটুকু হতে পারে, এটার কোনো নির্দিষ্ট ইয়ে নাই যে এতটুকু হতে পারে, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে 80% হলে সাধারণত আমরা যেটা ধরে থাকি যে কোনো একটা সিড লটে, ধরো যে সিড লট বা সিড স্যাম্পলের মধ্যে 100টা সিড আছে, সেখানে যদি 80 থেকে 90% হয় সেটাকে আমরা মানে ভালো ধরে থাকি, এর চেয়ে বেশি সাধারণত জার্মিনেশন হয় না,
80 বা ম্যাম 85 বা 90 এর বেশি জার্মিনেশন হয় না। ম্যাম Yes. বলো, মানে আমাদের এগ্রিকালচার সিচুয়েশন। প্ল্যান্টিং ভ্যালু অফ সিড বা পিএলএস এটা কি বিষয়টা? আল্লাহ, এটা কি আমার সাবজেক্ট আজকে, প্ল্যান্টিং ভ্যালু অফ সিড? এটা এগ্রোনমিতে পড়ানো হয়েছিল তো। কোন স্যার পড়াইছিল তোমাদের? আমি বলতে পারবো না, কিন্তু এটা পড়ছিলাম আর কি। আমি বলতে পারবো না স্যারের নামটা, কিন্তু এটা পড়াইছিল স্যার। কোন স্যার পড়াইছিল এটা বলো, তুমি বলতে পারবা না কেন? আল্লাহ, আচ্ছা আমি তোমাকে এটা আনসার দিচ্ছি এখন। আর এই রিলেটেড আর আমি ওটা আনসার দিব তোমাকে, দাঁড়াও আমি এটাকে শেষ করি। রেসপন্স ম্যাডাম করো, যদি না হয় ওর কোশ্চেনে আনসার দিতে হবে তো। ম্যাডাম অ্যাটেন্ডেন্স কিভাবে নিবেন? বলো। অ্যাটেন্ডেন্স আমি সৌমিককে বলে দিলাম, যারা অ্যাবসেন্ট আছে তাদেরটা পাঠায় দাও। আর হচ্ছে আমি রিপোর্ট দেখে অবশ্য বুঝতে পারবো কে কত সেকেন্ড থেকেছো। আপাতত যারা 1-2 মিনিট বা 3 মিনিট 10 মিনিট থেকেছো তাদেরকে আমি ইয়ে দিব না, এই জন্য বলে। আচ্ছা শোনো, প্লান্টিং ভ্যালু অফ সিডটা হচ্ছে এই রিলেটেড যদি কোশ্চেন না থাকে আমি ওদের বলছি যে প্লান্টিং ভ্যালু অফ সিড বা রিয়েল ভ্যালু অফ সিড হচ্ছে একটা, এবং সেই জীবিত সিড কতগুলো সিড জীবিত এবং তার মধ্যে কতগুলো সিড জার্মিনেশনের ক্ষমতা রাখে, ঠিক আছে? এটার যে পার্সেন্টেজ সেটাকে বলা হচ্ছে প্লান্টিং ভ্যালু অফ সিড বা রিয়েল ভ্যালু অফ সিড, ঠিক আছে? ওকে ম্যাম। বুঝতে পারছো? মানে ধরো যে 100টা সিড আছে, 100টা সিডের মধ্যে কতগুলা সিড তোমার ইয়া হচ্ছে মানে ভায়াবল আর কি, ঠিক আছে? এখন যতগুলা ভায়াবল আছে সবগুলা তো জার্মিনেশন করবে না, বিভিন্ন কারণে নাই করতে পারে, তার কন্ডিশন ফেভারেবল ছিল না, অথবা সে ডরমেন্ট অবস্থায় ছিল। ধরো যে 100-র মধ্যে 90টা হচ্ছে তোমার ভায়াবল সিড। এখন এই 90-এর মধ্যে কতগুলা সিড জার্মিনেশন করবে? ধরো যে 80, ঠিক আছে? এই 80, এখন এটার যে পার্সেন্টেজ সেটাই হবে তোমার প্লান্টিং ভ্যালু অফ সিড। ওকে ম্যাম, ঠিক আছে। বুঝতে পারছো? জি ম্যাম। হ্যাঁ, বুঝতে পারলে আবার জিজ্ঞেস করে, আমি বলছি যে বললামই তো যে রিয়েল ভ্যালু সিডটা হচ্ছে একটা সিড লটের মধ্যে কতগুলা সিড জার্মিনেশন ক্ষমতা ভায়াবল, এবং তার মধ্যে সেই ভায়াবল সিডের ম্যাম কিছু শোনা যায় না। জার্মিনেশনের ক্ষমতা রাখে, এটার যে পার্সেন্ট। আর যদি তোমাদের এখন কোনো ইয়া না থাকে, মানে কোশ্চেন না থাকে, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর বললাম তো এই এক্সপেরিমেন্টটা খুব ইম্পর্টেন্ট, কি কি পরীক্ষায় আসে সেটা আমি তোমাদেরকে বলে দিই।